This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠার। 1 ঘন্টা টানা খবর, কোনো রকম ব্রেক নয়। তবে আমি নয়, আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহকর্মী লিমা এবং মঞ্জিরা। আর আজকে সুপার প্রাইম টাইম আমরা শুরু করতে চলেছি শাহিন শাহিদের কথা বলে। একজন মেধাবী ছাত্রী আধুনিক মনস্ক চিকিৎসক থেকে জঙ্গি কিভাবে ব্রেন ওয়াশ হয়েছে, আজকে এই মুহূর্তে সুপার প্রাইম টাইমে সেই খবর ব্রেক করবে TV9 বাংলা। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুমে সিজার মন্ডল রয়েছে। সিজার, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারতে থেকে আমরা একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি হচ্ছে সেগুলো বলেছি, কিন্তু এই যে শাহিন শাহিদ কিভাবে ব্রেন ওয়াশ হয়েছে তার জানাও আমাদের দর্শকদের। সেটা কিন্তু সবথেকে তাজ্জব করে দিচ্ছে গোয়েন্দাদের। তার কারণ হচ্ছে শাহিনকে মনে করা হচ্ছে ফরিদাবাদ মডিউল বা ডক্টরস মডিউল বা হোয়াইট কোট মডিউলের অন্যতম মাথা, এবং জেএসের যে মহিলা ব্রিগেড ভারতে অ্যাক্টিভ সেই মহিলা ব্রিগেডের মাথা। কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ড চেকিং, সেই ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে কিন্তু এবার এই ফরিদাবাদ মডিউলের সঙ্গে জুড়ে যাচ্ছে মুম্বাইয়ের নাম। তার কারণ হচ্ছে এই শাহিন শাহিদ, যিনি একজন আধুনিক মনস্ক চিকিৎসক ছিলেন, মেধাবী ছাত্রী ছিলেন কানপুরে। তিনি দীর্ঘদিন সেখানে চিকিৎসক হিসেবে কাজ করেছেন। তিনি দক্ষিণ মুম্বাইতে বিয়ের পরে সেখানে থাকা শুরু করেন, এবং দক্ষিণ মুম্বাইতে থাকার সময়তেই মুম্বাইয়ের ভিন্ডিবাজার এলাকায় তার যাতায়াত শুরু হয়, এবং মুম্বাই পুলিশের এটিএস শাহিনের ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে। এই ভিন্ডিবাজার এলাকাতেই 2013-14 নাগাদ তার কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হয়, এবং তারপর থেকেই তার কিন্তু আচার ব্যবহারে পরিবর্তন আসে। ইতিমধ্যেই শাহিনের প্রথম হাজব্যান্ড, যিনি বর্তমানে উত্তরপ্রদেশে রয়েছেন, জাফর ফাইন, তার সঙ্গে কথা বলেছে। তিনিও জানিয়েছেন যে মুম্বাইতে থাকাকালীনই তার মধ্যে পরিবর্তন আসে, এবং 2015-তে তিনি বিবাহ বিচ্ছিন্ন হন। বিবাহ বিচ্ছেদের পর থেকেই কিন্তু তিনি দেশের বাইরে, মূলত পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশে যাতায়াত শুরু করেন, এবং কোথাও সেই জায়গা থেকে এই যে উকসা বা মাকড়সা যে জাল ছড়িয়ে রয়েছে, সন্ত্রাসের জাল, তার কোথাও তার মূল সূত্র কোথাও মুম্বাইতে লুকিয়ে আছে বলে মনে করছেন গোয়েন্দারা। এবং সেই কারণেই শাহিনের যে ব্যাকগ্রাউন্ড, সেই মুম্বাইতে কাদের সঙ্গে তিনি মেলামেশা করেছেন, কাদের মাধ্যমে তার মগজতলায় এবং তারপরে পশ্চিম এশিয়া যাওয়া, সেই বিষয়টাকেই কিন্তু জানার চেষ্টা করছেন গোয়েন্দারা, এবং মনে করছেন এই জেস নেটওয়ার্কের মাথা পর্যন্ত পৌঁছতে গেলে সেটা অত্যন্ত জরুরি। একেবারে ধন্যবাদ সিজার। সিজার ঠিক যেখানে শেষ করলো সেখান থেকে আমি যদি এবার শুরু করি, শাহিন শাহিদ তাহলে জেশ নেটওয়ার্কের মাথায় কি পৌঁছে গিয়েছিল? কারণ মাসুদ আজহারের বোনের সঙ্গে শুধুমাত্র নয়, মাসুদ আজহারের ভাগ্নের স্ত্রীর সঙ্গেও তার ভালো মতো যোগাযোগ ছিল। মাসুদ আজহারের ভাগ্নে হচ্ছে উমর ফারুক, যার পুলওয়ামায় মৃত্যু হয়েছে, তার স্ত্রী আফিরার সঙ্গে রীতিমতো এই শাহিন শাহিদের যোগাযোগ ছিল, এবং বলা হচ্ছে এই শাহিন শাহিদ এর দেশে মূলত জেশের রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল, এবং সেও কি মগজ ধোলাই করতো, সেই কাজটা, সেই জালটা সে কতদূর ছড়িয়েছিল সেটাই এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা দেখছে। যার নাম বলছিল এই যে জঙ্গি মেধাবী শাহিনের কথা, এই শাহিন আরো কি করতে জানেন? এই শাহিন নাকি তহবিল সংগ্রহ করত, মহিলা সেল তৈরি করার কাজে ব্যস্ত ছিল, এবং এই যে বাবরি কাণ্ড, সেই বাবরি কাণ্ডের বদলা নেওয়ার জন্য জেশের নির্দেশে নানান কাজ করত। কি কাজ করতো সে? উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মহিলা শাখার জন্য নিয়োগ কেন্দ্র খোলার পরিকল্পনা করেছিল শাহিন। সেজন্য সাহারানপুর, হাপুরের আশেপাশে জায়গার সন্ধানও করছিল সে। মৌলভী ইরফান আহমেদ নামে এক জেশ কমান্ডারের সাথে যোগাযোগ ছিল এই শাহিনের। জেশের থেকেও টাকাও পেয়েছিলেন ছিল দাবি গোয়েন্দাদের। মাসুদ আজহারের বোন শাহিদার সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিল এই শাহিনের, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। গোটা দেশ এখন যাকে নিয়ে আলোচনা করছে, এই শাহিন সম্পর্কে একের পর এক তথ্য সামনে আছে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, শুধুমাত্র মুম্বাই নয়, এবার ইউএই যোগ, ইউএই কানেকশন। কারণ আরব আমিরাতে 2 বছর শাহিন সেখানে ছিলেন। কিন্তু কেন ছিলেন? কানপুর মেডিকেল কলেজে সেখানে চাকরি ছেড়ে যান। শাহিনের পাসপোর্ট থেকে এই তথ্য মিলেছে তদন্তকারীদের। 2016 থেকে 2018, ঠিক এই 2 বছর সংযুক্ত আরব আমিরাতে কাজ করছিলেন। সূত্রের খবর, ইউএইতে কাজ করার সময় পাকিস্তানের সঙ্গে যোগাযোগ স্থাপন হয় শাহিনের।
টিভি9 নেটওয়ার্কের এই মুহূর্তে একটা ওয়ার্ল্ড এক্সক্লুসিভ নিউজ আপনাদের সামনে তুলে ধরবো, কারণ পেহেলগাঁওয়ের পর কি এই দিল্লি বিস্ফোরণের ঘটনাতেও পাকিস্তানের যোগ কোথাও স্পষ্ট হচ্ছে, বিশেষ করে লস্কর যোগ স্পষ্ট হচ্ছে। কারণ দিল্লি বিস্ফোরণের পর পেহেলগাঁওয়ে হামলার সময় নাম উঠে আসা রিজওয়ান, সে এবার জরুরি বৈঠক করেছে। গতকালই প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠীর বৈঠক হয়েছে, আর এর মধ্যেই অপারেশন 2.0 এর ভয় কাঁপছে পাকিস্তান। সেই কারণে পাক অধিকৃত কাশ্মীরে লস্করে তৈবার গুরুত্বপূর্ণ বৈঠক হয় এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমার সঙ্গে রয়েছে সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, এই গুরুত্বপূর্ণ বৈঠক, লস্করের বৈঠক, পাকিস্তানের যোগ কি কোথাও একটা স্পষ্ট করে তুলছে এই বিস্ফোরণের ক্ষেত্রে? দেখেন, একেবারে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ খুব স্পষ্ট করে বললে যে খবর রয়েছে গোয়েন্দা মারফত, সেখানে হচ্ছে পিওক এয়ারপোর্ট থেকে লস্করের শীর্ষ নেতা আব্দুল রউফ এবং রিজওয়ান হানিফের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে গতকাল। প্রধানমন্ত্রীর যে বৈঠক ছিল সেখানে এই প্রসঙ্গ উঠে এসেছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এর পাশাপাশি সেটা হচ্ছে এই রিজওয়ান হানিফ হচ্ছে লস্করি তৈবার পাক অধিকৃত কাশ্মীর ইউনিটের ডেপুটি চিফ, এবং রিজওয়ান হানিফি। তন্ময়, তোমার ভয়েস একটু লো আসছে, একটু যদি জায়গা বদল করা যায়। তোমাকে রিজওয়ান হানিফ এবং আব্দুর রউফের মধ্যে লস্করের শীর্ষ নেতা, তাদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। সেখানে রিজওয়ান হানিফ হলো লস্করি তৈবার পাক অধিকৃত কাশ্মীর ইউনিটের ডেপুটি চিফ, আর রিজওয়ান হানিফি লস্করের সঙ্গে জৈশের প্রধান যোগসূত্র হিসেবে কাজ করেছে। অন্যদিকে রিজওয়ান হানিফ কিরামুল হক ব্রিগেড নামে একটি যুদ্ধ ইউনিটের নেতৃত্ব দেয়, যা লস্কর এবং জৈশের যৌথ ব্রিগেড, যা প্রকাশ্যে পিএএফ তথা পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্টের নামে কাজ করে। একদম, মানে পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট এই নামে কাজ করে। মানে একাধিক ফ্রন্ট যারা এরকম জঙ্গি হামলার সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই হামলার মানে সেই ফ্রন্টের মাথা হিসেবে কাজ করতে এই রিজওয়ান হানিফ, যে রিজওয়ান হানিফ পাক অধিকৃত কাশ্মীরে এই দিল্লি বিস্ফোরণের পর একটা গুরুত্বপূর্ণ বৈঠক সারছে। কারণ এই মুহূর্তে পাকিস্তান কোথাও ভয় পাচ্ছে অপারেশন 2.0 হবে না। তো শর্মিষ্ঠা অপারেশন 2 ওর কথা বলল, যদি এরকম কোনো অপারেশন হয় তাহলে অপারেশন সিঁদুরের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে, এমনটাই সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রত্যাঘাত সম্পর্কে অপারেশন সিঁদুরের সময় প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়েছিলেন, এরপর থেকে যে কোনো জঙ্গি হামলাকেই যুদ্ধ হিসেবে দেখা হবে। দিল্লি বিস্ফোরণের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। Open source analysis and predictive analysis in Sindoor 1.0, it helped us. A lot of volunteers came forward inside the country, diaspora, they came forward, they helped us, and if I can say that we could, means we were very much empowered as far as Sindoor 1.0 is concerned. We have learnt our lessons. Therefore, whether it's Sindoor 2.0 or any other battle thereafter, we are looking at in a big way how to harness this initiative. জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বক্তব্য আপনাদের শোনালাম। যে কথা বলছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের সময় কোন হুঙ্কারের কথা বলেছিলেন যে এরপর যে কোনো রকম জঙ্গি হামলাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিই আপনাদেরকে। উমরের পর আরো এক জঙ্গি ডাক্তারের গাড়ি উদ্ধার হয়েছে এবং এই ক্ষেত্রেও আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকেই সেই গাড়ি পেয়েছেন তদন্তকারীরা। এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে উমরের দুটো গাড়ি, আর এবার আরো এক জঙ্গি ডাক্তারের গাড়ি। এবার কার গাড়ি আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এই গাড়িটা শাহিনের হস্টেলের ক্যাম্পাসে দাঁড় করানো ছিল এই গাড়ি। আমরা ছবিটা আপনাদের দেখাচ্ছি। সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, এই গাড়ি সম্পর্কে কি কি তথ্য এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে রয়েছে?
দেখো, তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে যে আলফাল্লা যে এই ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিতে এই গাড়িটি পার্কিং প্লটে দাঁড় করানো ছিল এবং এই ব্রিজার সম্পর্কে কিন্তু তদন্তকারীরা যখনই অনুসন্ধান করতে শুরু করে তারপরে কিন্তু প্রকাশ্যে আসে যে এটি পার্কিং প্লটে দাঁড়ানো। কোথায় দাঁড়ানো ছিল? মূলত যেটা জানা যায় তদন্তকারী দল সূত্রে, মুজাম্মিল এবং উমারের গাড়ি যেখানে দাঁড়ানো ছিল তার ঠিক কিছুটা দূরেই এই শাহিদের গাড়িটাও দাঁড় করানো ছিল। 1 মাস সেপ্টেম্বরে গাড়িটি কেনা হয়েছে এবং গাড়িটি একদম নতুন কেনা হয়েছে বলে তদন্তকারীরা জানা গিয়েছে এবং এটাও জানানো হয়েছে যে এইটি কোনো সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড নয়, এটা একদম শাহিন শাহিদ কিনেছে। তবে এটাও জানানো হয়েছে শাহিন শাহিদের কিন্তু আরও 2টো গাড়ি রয়েছে। অর্থাৎ কোথাও প্রশ্ন উঠছে যে এতগুলো গাড়ি কেন কেনা হচ্ছে। ইতিমধ্যে হরিয়ানা পুলিশের বিশাল বাহিনী এসছে, বোম স্কোয়াড এসছে, CFL ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছে, তারা কিন্তু গাড়িটিকে পরীক্ষা করছে এবং ইতিমধ্যেই তারা ভেতরে রয়েছে, একে একে তারা পরীক্ষা করে বেরিয়েছেন। গাড়িটা আপাতত রাখা রয়েছে, এরপর গাড়িটিকে নিয়ে যাওয়া হবে বলে তদন্তকারী দল সূত্রে জানা গিয়েছে। তবে যেটা মনে করা হচ্ছে যে এই গাড়িগুলোকে নিয়ে আসা হতো ব্যবহার করার জন্য, যাতে বিস্ফোরক তাতে রাখা যায় এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন কোণে নাশকতামূলক কার্যকলাপে তাতে ব্যবহার করা যায়। গাড়িগুলো মূলত কেনা এই কারণেই তদন্তকারীরা কিন্তু এটাই মনে করছেন। এবং শাহিন শাহিদ এই ফরিদাবাদ টেরর মডেলে কিন্তু অন্যতম মাথা। শুধু তাই নয়, জৈশের যে মহিলা ব্রিগেড রয়েছে এই ভারতে তার অন্যতম প্রধান। স্বাভাবিকভাবেই এই হাসপাতালের মধ্যে থেকে বা এই ইউনিভার্সিটির মধ্যে থেকে একজন রাসায়নিক বিশেষজ্ঞ হিসাবে শাহিন শাহিদ কিন্তু নিজের পরিকল্পনা অত সুদক্ষের সঙ্গে সাজিয়েছিল এবং তার সঙ্গে সাথ দিয়েছিল মুজাম্মিল, আদিল খান এবং উমর নবী। একেবারে শান্ত, ধন্যবাদ। কিন্তু আমাদের দর্শকদেরকে আরো একবার আমি এই গাড়িটা দেখাতে চাইবো। দেখুন, আমরা একপাশে এই গাড়ি সম্পর্কে সমস্ত নথি সম্পর্কে জানাচ্ছি, নাম্বার কার নামে রয়েছে এই সমস্ত, কিন্তু এবার গাড়িটা লক্ষ্য করুন, ঠিক এই জায়গাটা এক্স্যাক্ট আমরা ডাক্তারদের গাড়ির ক্ষেত্রে যেমন দেখে থাকি যে সাইন, যে স্টিকারটা তারা প্রত্যেকটা ডাক্তারের গাড়িতে থাকে, এক্ষেত্রে কিন্তু শাহিন শাহিদের গাড়িতেও সেই সাইন রয়েছে, এই যে ঠিক পার্টিকুলার এই জায়গাটা। আচ্ছা, সোমবারের আগে পর্যন্ত কতজন এই আলফালা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছিলেন? কিন্তু এখন গোটা দেশ জুড়ে তো এই বিশ্ববিদ্যালয় চর্চার কেন্দ্রে রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ডাক্তার তৈরির পাশাপাশি নাকি জঙ্গিদের চাষ হতো। এমনকি এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েও ওয়েবসাইটে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে এখন খবর পাওয়া যাচ্ছে। চিকিৎসার ফাঁকে যে প্রতিষ্ঠানে সন্ত্রাসের চাষের কথাই এই মুহূর্তে গোটা দেশে চর্চা হচ্ছে। উমার, শাহিন, মুজাম্মিল, আদিল, দিল্লি বিস্ফোরণের পর উঠে আসা জঙ্গিদের নিয়ে তথ্য তালাশে জড়িয়েছে এই মেডিকেল কলেজের নাম। অভিযোগ, নিজেদের ওয়েবসাইটে যে মিথ্যে অনুমোদন দিয়েছে তা ন্যাক জানিয়ে দিয়েছে, কারণ ন্যাক এই বিশ্ববিদ্যালয়কে কোনো রকম অনুমোদন দেয়নি। তবে এই মুহূর্তে আরো একটা আপডেট রয়েছে, সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, কারণ দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চলছে এবং তার পাশাপাশি এই মডিউলের সঙ্গে যাদের ইনভলভমেন্ট রয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে। এবং হাপুর থেকে যেটা আমরা জানতে পারছি, শেষ পাওয়া যে তথ্য সেই অনুযায়ী হাপুর থেকে ডক্টর ফারুক অর্থাৎ আরও একজন চিকিৎসক এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে তার যুক্ত থাকার যে তথ্য, সেই তথ্য হাতে পাওয়ার পর এই ডক্টর ফারুক তাকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবং এই যে ডক্টর ফারুক যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, সেও কিন্তু এই আলফালাহা বিশ্ববিদ্যালয় থেকেই MBBS পাস করেছেন, এমনটাও আমরা সূত্র মারফত বা বিভিন্ন তদন্তকারী সংস্থার তরফ থেকে জানতে পারছি। আর এই ডক্টর ফারুক তিনি কিন্তু জম্মু কাশ্মীরের বাসিন্দা। এমনকি এই যে মোজাম্মিল বা ওমর, এদের সঙ্গে তার যোগাযোগ থাকার তথ্য ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসে পৌঁছয় এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এই ডক্টর ফারুকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। এই হাপুর থেকে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তদন্তকারী আধিকারিকরা। ডক্টর ফারুক, এই ফারুকের ভূমিকা মূলত কি ছিল এই ডক্টর মডিউলে? তার কি ভূমিকা ছিল, সে কি কাজ করতো, সেই বিষয়গুলোই এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ডক্টরস মডিউল, হোয়াইট কলার টেররিস্ট, এই দলে আর কতজন রয়েছে, আর কেউ আছে কি? গোটা দেশে এখন সেই নিয়েই কিন্তু তল্লাশি চলছে এবং ইতিমধ্যে আরও এক ডাক্তার, তাকেও আটক করা হয়েছে। ডক্টর আরিফ তার নাম, মোহাম্মদ আরিফ তার নাম, এবং তিনি কার্ডিওলজিস্ট। শাহিন ঘনিষ্ঠ কার্ডিওলজিস্ট চিকিৎসক মোহাম্মদ আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটক করেছে কে? ATS কানপুরের যে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন শাহিন, সেই কলেজের একই ক্যাম্পাসে থাকতেন আরিফ। আটক আরিফ জম্মু কাশ্মীরের বাসিন্দা, কানপুরের অশোকনগরে ভাড়া থাকতেন আরিফ। আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে দিই, কানপুর ATS এর হাতে আরো এক চিকিৎসক আটক হয়েছেন এবং যে চিকিৎসককে আটক করা হয়েছেন তিনি শাহিন ঘনিষ্ঠ।
তিনি শাহিন ঘনিষ্ঠ বলে আমরা জানতে পারছি, এবং এই সেই কলেজের একই ক্যাম্পাসে থাকতেন আরিফ, যাকে আটক করা হয়েছে। আরিফ জম্মু কাশ্মীরের বাসিন্দা, কানপুরের অশোকনগরে ভাড়া থাকতেন বলে জানা যাচ্ছে। এই ডাক্তার যারা এসেছিল তারা তো হরিয়ানায় কিছু চিনতো না, তারা তো উত্তরপ্রদেশে কিন্তু চিনতো না, ফরিদাবাদে কিন্তু কেউ কিছু চিনতো না। এই যে এত গাড়ি কিনেছে, এত হাজার কিলো একত্রিত করেছে, এবং প্রত্যেকটা এক্সপ্লোসিভ বানানো কিন্তু এত সোজা নয়। আমরা যত সোজা ভাবে এই টিভির পর্দায় আমরা ডিসকাশন করছি, আইডি ইজ এ হাইলি টেকনিক্যাল জব। তার মানে এখনো যে মাথাগুলো আছে, যে হ্যান্ডলার, যারা এদের আশ্রয় দিয়েছে, যারা এদের হেল্প করছে, একা নবী এতগুলো বোম বানাতে পারে না। দেয়ার উইল বি আরো অনেক এক্সপার্ট, আইডি এক্সপার্ট। একটা কথা পরিষ্কার, এই দিল্লি বিস্ফোরণে আল ফালাহ বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু একেবারে গোয়েন্দাদের আতশ কাচের তলায় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হচ্ছে। জাভেদ আহমেদ সিদ্দিকী, তার সম্পর্কে আমরা কি জানতে পারছি? কারণ এই জাভেদ আহমেদ সিদ্দিকী কর্পোরেট নেটওয়ার্কে নজর তদন্তকারীদের, 9টা কোম্পানির মালিক এই জাভেদ আহমেদ সিদ্দিকী। আর কি জানতে পারছি আমরা এই মুহূর্তে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, কি জানতে পারছি আমরা? এখনো পর্যন্ত যে তদন্তকারীরা একে কিন্তু স্ক্যানারের মধ্যে রেখে দিয়েছে জাভেদ আহমেদ সিদ্দিকী, যিনি আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। 9টি কোম্পানির মালিক রয়েছেন, এবং সেখানে কিভাবে ফান্ডিং হয়েছে, কোথা থেকে ফান্ডিং এসছে, সেগুলো সমস্ত নজর রাখা হচ্ছে। এবং এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়, তখন সেখানে যে টাকা ঢালা হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল, কারা জোগাড় করেছিল, কেন দিয়েছিল, এই যাবতীয়টা কিন্তু এই মুহূর্তে নজরদারির মধ্যে রয়েছে। কারণ এর আগে প্রায় 7 কোটি টাকার প্রতারণার দায়ে বা এরকম ফান্ডিংয়ের জন্য জেলও খাটতে হয়েছিল এই জাভেদ আহমেদ সিদ্দিকীকে। ফলে এখন আতশ কাচের নিচে বলা চলে, এবং এখানে যে ইকোনমিক অফেন্স উইং রয়েছে তাদেরকেও গোটা বিষয়টা দেখার নির্দেশ দিয়েছে, এবং তদন্তকারীরা তদন্ত করছে। সব থেকে বড় বিষয়, একটা গোটা বিশ্ববিদ্যালয় যেখানে একের পর এক ডাক্তার, এবং তাদেরকে জঙ্গি ডাক্তার বলতে হবে একেবারে, কারণ তারা মানুষ বাঁচান না, তারা মানুষ মারার কাজ করেন। এরকম একটা বিশ্ববিদ্যালয় একদিনে তৈরি হয়নি, এরকম একটা নেটওয়ার্ক একদিনে তৈরি হয়নি, কারোর নজরে এলো না। দেখো, নজরে আসেনি, হয়তো নজরে ছিল, কিন্তু কোনো কিছু ঘটনা ঘটেনি, তাই সেভাবে তাদেরকে ধরতে পারিনি। কিন্তু এই যে পরপর আমরা যখন দেখলাম যে আহমেদাবাদ থেকে ফরিদাবাদ পরপর বিস্ফোরক উদ্ধার হচ্ছে, 3জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে, 3জন ডাক্তার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, তারপরে এই বিস্ফোরণ, এবং এখন কিন্তু পুরোটাই স্পষ্ট হয়ে গেছে যে আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে দিয়ে এখানে কিন্তু একটা জয়সের যে ডক্টর মডেল রয়েছে, সেখানে কাজ করছিল। সবার নয়, কিন্তু কয়েকজন তো রয়েছেন। ফলে সেই মডেলটাই হাসপাতালকে সামনে রেখে কাজ করছিল। এখন পুরোটাই জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং তদন্তকারীদের কাছে এখন দেখা যাচ্ছে পাক যোগ মিলে আসছে, অন্যান্য দেশের সঙ্গে যোগ মিলছে। সব মিলিয়ে কিন্তু অনেকটাই স্পষ্ট হচ্ছে পাক যোগ কিংবা জৈশ যোগ বা লস্করি তাইবার যোগ, অর্থাৎ এই যে জঙ্গি সংগঠন এবং ডাক্তার মডিউল, সেটাও কিন্তু এবার স্পষ্ট হয়ে উঠছে। তন্ময়, তোমাকে ধন্যবাদ। আর ওই বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যে শোকজ নোটিশ পাঠিয়েছে ন্যাক, কারণ তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মেয়াদ তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ওয়েবসাইটে তো ভুয়ো তথ্য দেওয়া হয়েছে, ভুয়ো অ্যাক্রিডিটেশনের তথ্য দেওয়া হয়েছে সেখানে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন। বেশ কয়েকদিন চলেছে, বেশ কয়েকদিন সেখানে চিকিৎসক তৈরি হয়েছে। এখন এই ঘটনার পর ন্যাক বলছে যে বিশ্ববিদ্যালয় ভুয়ো অ্যাক্রিডিটেশন তথ্য দিয়েছে। স্বাভাবিকভাবে কোথাও তো উদ্বেগের, কোথাও তো চিন্তার। এরকম কটা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আমাদের দেশে? দেখো, অনুমোদন বহির্ভূত বিশ্ববিদ্যালয় ইউজিসি অনেক সময় শনাক্ত করে, যেগুলো কিন্তু প্রতারণার কাজ করে, কিন্তু বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে সেখানে নাশকতার চক্র তৈরি করা, এটা কিন্তু আল ফালাহ ইউনিভার্সিটির একটা স্পেসিফিক অ্যালিগেশন তুমি বলতে পারো। যেভাবে আমরা দেখছি জৈশের যে ডাক্তার মডিউল, সেটা পুরোটাই কিন্তু কার্যত অপারেট হচ্ছিল এই আল ফালাহ ইউনিভার্সিটি থেকে। তুমি ডক্টর উমর নবীর কথা বলো, শাহিন শাহিদের কথা বলো, তারা প্রত্যেকেই কিন্তু তারা যে ডাক্তার, এই পরিচয়টাকে কাজে লাগিয়ে আদপে জৈশকে বিস্তারিত করেছেন, এবং সেই অভিযোগই বারবার উঠে আসছে। ন্যাক এদেরকে অ্যাক্রিডিটেশন আগে দিয়েছিল, তারপরে এদের অ্যাক্রিডিটেশনের মেয়াদ ফুরিয়ে যায়। ফুরিয়ে যাওয়ার পরে নতুন করে ন্যাক কিন্তু আর ভিজিট করে ওদেরকে অ্যাক্রিডিটেশন দেয়নি, কিন্তু তারপরেও নিজেদের ওয়েবসাইটে ন্যাক অ্যাক্রিডিটেশনের কথা লিখে রেখেছিল আল ফালাহ ইউনিভার্সিটি, এবং তারা কিন্তু ন্যাকের এই অ্যাক্রিডিটেশনটাকে ভুয়ো দাবি করে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছিল। একটা সময়ের পর কিন্তু এটা করা যায় না, মেয়াদ ফুরিয়ে গেলে আর করা যায় না, সেটা বেআইনি হয়ে যায়। এই কাজটাই করছিল আল ফালাহ ইউনিভার্সিটি। সেজন্যই কিন্তু ন্যাক ইতিমধ্যেই তাদের রেজিস্ট্রারকে শোকজ নোটিশ পাঠিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক মতো দিতে হবে, না হলে ইউজিসির তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। जो पुलिस आई थी उन्होंने क्या पूछताछ की आपसे?
हमसे कोई पूछताछ नहीं की, उन्होंने सिर्फ डॉक्यूमेंट्स मांगे थे, वो डॉक्यूमेंट्स हमने दे दिए उनको। किस तरह के डॉक्यूमेंट मांगे थे आपसे? उन्होंने यहाँ बिल्डिंग प्लान से रिलेटेड, लैंड से रिलेटेड डॉक्यूमेंट की चाहत की थी, हमने उनको डॉक्यूमेंट प्रोवाइड करा दिए। अल फलाह यूनिवर्सिटी में टेरर मॉडल किस तरह से चल रहा था, उसको लेकर लगातार तमाम हमारी यूनिवर्सिटी का इस चीज से कोई लेना देना नहीं है। नायक ने भी नोटिस जारी किया है, कहा है कि नायक मुझे इस बारे में कोई जानकारी हासिल नहीं है। এবার একটা চাঞ্চল্যকর তথ্য দিই আপনাদেরকে। এবারেও দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রেও তুরস্ক কানেকশন। আপনাদের মনে থাকবে পহেলগাঁওয়ে যখন হামলা হয়েছিল সেখানেও কিন্তু তুরস্ক যোগ ছিল, আর এই ক্ষেত্রেও সেটাই রয়েছে। এক রহস্যজনক হ্যান্ডলারের বিষয় জানা যাচ্ছে, যার নাম উকাসা। আরবি শব্দে এই উকাসার অর্থ হলো মাকড়সা। মাকড়সার মতোই কিন্তু ছড়ানো হয়েছিল এই জঙ্গি জাল। উমার ও তার সঙ্গীদের কাছে নিয়মিত আসতো উকাসার বার্তা। সেশন অ্যাপের মাধ্যমে বার্তা আসতো উমারদের কাছে। আমি সায়ন্তর সঙ্গে কথা বলতে চাইবো এই বিষয়ে। আমি সায়ন্ত সরাসরি রয়েছেন। সায়ন্ত, আমি যেটা জানতে চাইছি, এই অ্যাপের সঙ্গে কানেকশন কিভাবে করতো তারা, কিভাবে বার্তা পৌঁছতো, এক্ষেত্রেও কি কিছু কোড ব্যবহার হতো? একদমই, দেখো এনআইএর তরফে যখন উমরের বাড়িতে যাওয়া হয় তখনই কিন্তু এই উসাকা যে হ্যান্ডলারের কথাটা মূলত উঠে এসেছে, সেই অ্যাপটার সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা, এবং তখনই সেটা জানা যায় যে উসাকার মাধ্যমে, যে হ্যান্ডলারের মাধ্যমে আঙ্কারার ভারত বিরোধী যে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখে হচ্ছে উমর নবী, এবং সেইখান থেকে মূলত ওয়ালেটের মাধ্যমে টাকাও আসতো উমর নবীর কাছে, এবং সেই টাকা ব্যবহার করা হতো ভারত বিরোধী কার্যকলাপে। এই বিষয়টিকে নিয়ে এনআইএর তরফে কিন্তু তুরস্ক যে এম্বাসি রয়েছে সেখানে যোগাযোগ করা হয়েছে, এবং সেখান থেকে একাধিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। গত 22শে মার্চ এই উমর নবী সহ একাধিক তার সঙ্গী সাথীরা কিন্তু তুরস্কের আঙ্কারায় গিয়েছিল। সেখানে গিয়ে ভারত বিরোধী কার্যকলাপে যে সংগঠনগুলো যুক্ত রয়েছে সেখানে তাদের সঙ্গে বৈঠক করে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এমনকি এই যে উসাকা, তার মূলত আরবি শব্দ আরবি শব্দের মিন্স হচ্ছে মাকড়সা বা মাকড়সার জাল। মূলত কিভাবে জাল ছড়িয়েছে সেটা মূলত এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন। আপাতত ধন্যবাদ শান্ত। দেখুন, গত মঙ্গলবার এবং বুধবার তদন্তকারীরা তদন্ত করেছেন, তল্লাশি চালিয়েছেন। তাতে এই জঙ্গি উমর এবং জঙ্গি মোজাম্মেল তাদের একাধিক ডায়েরি পাওয়া গেছে, এবং সেখানে অপারেশন শব্দটা লেখা আছে। আচ্ছা, এই ডায়েরির পাতা, মানে এই নোটবুকের পাতাতেই কি দিল্লি বিস্ফোরণের রহস্য লুকিয়ে রয়েছে? এখন তদন্তকারীরা সেটাই বোঝার চেষ্টা করছেন। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 4 এবং 13 নম্বর ঘর ছিল উমর এবং মুজাম্মেলের। হস্টেল এবং মুজাম্মেলের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সমস্ত ডায়েরিগুলো। আর কি কি জানতে পারছি আমরা? সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুজয়, এই মুহূর্তে আর কি তথ্য রয়েছে? দেখো, যে ডায়েরি পেয়েছেন তদন্তকারীরা, সেই ডায়েরিতে লেখা বেশ কিছু শব্দ তাদের রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে, এবং তারা মনে করছে যে এই শব্দকেই কোড ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে এই ডাক্তাররা। যেমন অপারেশন শব্দর উল্লেখ রয়েছে বেশ কিছু জায়গায়, যেটা থেকে তারা অনুমান করছেন যে তারা মূল টার্গেট, অর্থাৎ কোথায় বিস্ফোরণ ঘটাতে চাইছে, সেই ইঙ্গিতটাই তারা এই কোড ওয়ার্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে। এবং একই সঙ্গে চালান এবং প্যাকেজ, অর্থাৎ এই বিস্ফোরক যে এবং অন্যান্য যে সামগ্রী, আইইডি তৈরির অন্যান্য সামগ্রী, বিস্ফোরক, এগুলি আনা এবং এগুলি রাখা, এই সংক্রান্ত বিষয়গুলি তারা এই ধরনের কোড ওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করত। জঙ্গি উমার এবং মুজাম্মিলের এই ডায়েরি থেকে এই তথ্যগুলি সামনে এসছে, এবং মঙ্গলবার এবং বুধবার তল্লাশিতে যে নোটবুক এবং ডায়েরি উদ্ধার হয়েছে, এটাই তদন্তের একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিষয় বলে তদন্তকারীরা মনে করছে। তারা বিশ্ববিদ্যালয়ে যে 4 এবং 13 নম্বর ঘরে থাকতো, সেখানেও কিন্তু এই ধরনের বেশ কিছু ইঙ্গিত বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে এসছে, যেটাই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে এবং তদন্তের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তারা সাহায্য করছে। তার পাশাপাশি ডায়েরি রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। দেখুন, দিল্লি বিস্ফোরণের পর থেকে কিন্তু গোটা দেশে করা নজরদারি চলছে। আমরা দেখেছি বেশ কিছু জায়গায় তল্লাশি চলছে, কিন্তু উত্তরপ্রদেশে বিশেষ করে নজর রাখতে হবে, কারণ সেখানে 18 জন সন্দেহভাজনের উপর তদন্তকারীরা আলাদা করে নজর রাখছে। কেন জানেন? 3 থেকে 4 বছর ধরে উত্তরপ্রদেশের জেল থেকে মুক্তি পাওয়া সন্দেহভাজন সন্ত্রাসীদের কল ডিটেলস, ব্যাংক লেনদেন এবং ইন্টারনেট মিডিয়া কার্যকলাপ পরীক্ষা করছেন তদন্তকারীরা। লখনৌয়ের খান্ডারি বাজারের সঙ্গে শাহিনের যোগের পর আশপাশের এলাকায় নজর রাখছেন তদন্তকারীরা। এই মুহূর্তে জানি তো বাংলাদেশের দিকে নজর রাখতে হবে, কারণ আওয়ামী লীগের ডাকে ঢাকায় এই মুহূর্তে লকডাউন চলছে, এবং আওয়ামী লীগের কর্মসূচিতে ঢাকা জুড়ে এই মুহূর্তে হাই অ্যালার্ট। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ঢাকায় হাই অ্যালার্ট। এই মুহূর্তে রাত ভোর ঢাকার 11 জায়গায় বোমাবাজির ঘটনা ঘটেছে।
গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরের সামনে বোমাবাজি হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় গণপরিবহনে, সরকারি দপ্তর এবং মসজিদে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ইউনূসের বিরুদ্ধে গণপ্রতিবাদ আওয়ামী লীগের। ঢাকায় সব জমায়েত নিষিদ্ধ করেছে ইউনূস। দেশ জুড়ে তল্লাশি অভিযানে শতাধিক আওয়ামী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে হাসিনার বিরুদ্ধে পিছিয়ে গেল রায়দান। 17ই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে রায়দান। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ। সুমন, আবারও বাংলাদেশে একটা অশান্ত পরিস্থিতি, আবারও কোথাও উদ্বেগ আমার দেশে। ঢাকায় আওয়ামী লীগ মানে যাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, একেবারে পদদলিত করার চেষ্টা করছে ইউনূস, তাদেরই নেতাকর্মীরা এবার রাস্তায় নেমে পড়েছেন। বাংলাদেশে অশান্তি, কি খবর পাচ্ছ এবং তার প্রভাব আমার দেশে কি পড়ছে? একেবারে দেখো শর্মিষ্ঠা, গতকাল রাত থেকেই গোটা বাংলাদেশ যেন একটা বারুদের স্তূপের ওপর ছিল। আমরা গতকাল থেকে দেখেছি দেশের বিভিন্ন জায়গায় বোমাবাজি শুধু হয়নি, অগ্নিসংযোগ হয়েছে এবং রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন লাইনের ওপর হামলা হয়েছে, বিভিন্ন গণপরিবহন দপ্তরের ওপর হামলা হয়েছে এবং আজকে ছিল লকডাউনের ঘোষণা। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে বসেই কিন্তু এই লকডাউনের ঘোষণা করেছিলেন এবং সেই মতো আজকে গোটা বাংলাদেশ জুড়ে যে ছবিটা উঠে এসছে সেটা কিন্তু ভয়াবহ। আমি যদি একটা একটা করে বলি, দেখো গাছ কেটে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে ঢাকা ভাঙা জাতীয় সড়ক, তারপর গোপালগঞ্জে বিশ্ব রোড সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে রায়দান কর্মসূচি ছিল, আদালতের যে রায়দান দেওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়েছে, আগামী 17 তারিখে সেটা হবে। তার পাশাপাশি দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো আজকে প্রায় কার্যত বন্ধ ছিল। তারপর ফরিদপুর, গোটা ফরিদপুর বন্ধ হয়ে গেছে এবং ফরিদপুর, মাদারীপুর থেকে শুরু করে শরীয়তপুর, গোপালগঞ্জ এতগুলো জায়গায় রাস্তায় রাস্তায় কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, তারা কিন্তু ঢাল, তরবারি, দা থেকে শুরু করে বিভিন্ন রাস্তায়, যে কারণে বাংলাদেশের মানুষকে তো সাফার করতে হচ্ছে। কোথাও তার প্রভাব আমার দেশে পড়বে না, তো সেদিকে আমাদের কড়া নজর থাকছে। তবে বাংলাদেশে আবার পরিস্থিতি উত্তপ্ত, আবারও পরিস্থিতি অশান্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে লকডাউন চলছে ঢাকায়। পাকিস্তান থেকে থ্রেট কল আসছে, অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। দুদিন আগেও পাকিস্তান থেকে তার কাছে ফোন এসেছিল এবং তিনি অভিযোগ করছেন বাংলাদেশ থেকেও মাঝে মাঝেই তার কাছে থ্রেট কল আসে। मैं पाकिस्तान से बोल रहा हूँ, थोड़ा संभाल कर रही है, नहीं उड़ जाएगी। उड़ा ना अभी कितना बीएसएफ गया इंडिया का मुल्क में, उड़ जाएगी, थोड़ा संभल कर रहो। किसी दिन बुलाएगा ना, बाद में तुमको जाने नहीं मिलेगी, रास्ता भटक जाएगी तुम्हारा। আর আমরা থ্রেট কল খাই। আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলেন জানিয়েছি, ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। উনি তো খুব মানে বিরল শ্রেণীর নেতা, মানে উনি, ওকে বাংলাদেশ থেকে ফোন করা হয়, পাকিস্তান থেকে ফোন করা, আমার মনে হয় আর কিছুদিন মানে একটা মানে ভিন গ্রহ থেকে যদি কেউ আমাদের মানে এলিয়ান কেউ যদি যোগাযোগ করতে চান পৃথিবীর সঙ্গে, তাহলে বিরোধী দলনেতার সঙ্গেই যোগাযোগটা করে নেবেন। উনি মহাকাশ থেকেও ফোন পাবেন, মানে মঙ্গল গ্রহ থেকে ফোন এলো বা আরও কোনো দূর থেকে যে মানে কোনো এলিয়ান যারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে চাইছে, তারা মানে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করলেন। মানে এই ধরনের সব ব্যাপার আর কি, আন্তর্জাতিক কেন, একদম ব্রহ্মাণ্ডের বড় ব্যাপার। আরে এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ। শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের মামলায় নির্দেশ হাইকোর্টে। দলত্যাগের পরও খারিজ হয়নি মুকুলের বিধায়ক পদ। মুকুল রায়ের ডিফেকশন পিটিশন, যেটি দুবার মাননীয় স্পিকার বাতিল করেছিলেন, যে না মুকুল রায় ডিফেক্ট করেছে সেরকম নাকি কোনো প্রমাণ মাননীয় বিরোধী দলনেতা দিতে পারেননি। তো আমরা সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই, তাকে ডিসকোয়ালিফাই করে দিয়ে তার বিধায়ক পদকে খারিজ করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে। তো এটি ইতিহাসে প্রথমবার
মাননীয় বিরোধী দলনেতা তার যা যা বক্তব্য শুরু থেকে ছিল সেই বক্তব্যগুলি আজকে আদালত অ্যাপ্রুভ করলেন বা এই জাজমেন্টটি দিয়ে আর কি। শ্রাবন্তী সাহা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হলো হাইকোর্টের নির্দেশ, ঠিক কি কি কারণ দর্শানো হচ্ছে এই খারিজের পিছনে? দেখো, এই প্রথম কোনো দল বিরোধী আইনের বিরুদ্ধে একটা দল বিরোধী আইনকে সামনে রেখে এই রায় দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। মামলাকারী শুভেন্দু অধিকারীদের বক্তব্য ছিল যে যেখানে অলরেডি এই আইন রয়েছে ভারতবর্ষের সংবিধানে, তাহলে তার প্রয়োগ কেন হবে না। বিধানসভা স্পিকারের কাছে একজন বিধায়ক হিসেবে তারা যাবতীয় অভিযোগ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিধায়কের কাছ থেকে দুবার বলার পরেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত হাইকোর্টে তারা দ্বারস্থ হন। আজকের 2021-এর পরে 2025 এত বছর ধরে এই মামলা চলেছে এবং শেষ পর্যন্ত তাদের যে বক্তব্য ছিল সেটাতেই শিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং কলকাতা হাইকোর্টের বক্তব্য, যে আইনের বশে যেহেতু এই আইন এখনো পর্যন্ত রয়েছে, তার উপরে ভিত্তি করেই এই বিধায়ক পদ খারিজ করা হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। দেখুন, মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী, মামলা করেছিলেন অম্বিকা রায়। আর এই রায়ের পর শুভেন্দু অধিকারী বলছেন সত্যের জয় হলো, সংবিধানের জয় হলো, এই রায় ঐতিহাসিক। এটা সংবিধানের জয়। কংগ্রেস সিপিএম পারেনি লড়তে। মোট 54 এমএলএ কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক। এর পরের পালায় এদের। ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে বিমান ব্যানার্জি, এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না, আজকে প্রমাণ হয়ে গেছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন? আইন বলে বিধানসভার কাস্টোডিয়ান স্পিকার এবং স্পিকারই সর্বোচ্চ কর্তা, এটা আইন বলে। আমি সমস্ত দিক বিচার করে আমি মুকুল রায়ের যে এগেনস্টে যে অ্যান্টি ডিফেকশন পিটিশনটা করেছিল সেই পিটিশনটা আমি খারিজ করে দিয়েছিলাম। আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখবো, দেখে এক্সামিন করবো, তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত না। তাদের অবস্থা সেই প্রেমিকাদের মতো যারা প্রেমিকের নামও বলতে পারে না আর প্রেমিকের নামে মাথায় সিঁদুরও পড়তে পারে না, কিন্তু প্রেমিকের সাথে প্রেমে মগ্ন। তো তাদেরকে বলবো নিজেদের প্রেমিকের নাম স্পষ্ট করে বলুন আর আদালতের সামনে আসুন, আবার জনতার ভোটে জিতে আসুন, যদি ক্ষমতা থাকে, যদি দম থাকে। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তিনি প্রকাশ্যে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি এমনকি দলীয় হুইপ উপেক্ষা করে পার্লামেন্টের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী একই কাজ করছেন, প্রকাশ্যে বিজেপির মঞ্চে যাচ্ছেন, তাদের সাংসদ পদ খারিজ হয় না। তখন সেই সব জায়গায় হাইকোর্টের রায়টা এলে তাহলে বোধহয় কোথাও বুঝতে সুবিধা হতো যে না, আইন সকলের জন্যই সমান। 25 বার আমি বলেছিলাম জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডেনাইড, সেটাকে পর্যন্ত উনি উড়িয়ে দিলেন এবং কার্যত আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন বলতে আমি তখনও বলেছিলাম যে কার্যত দল ত্যাগ করার পর যখন ব্যবস্থা নেবার কথা স্পিকারের, তখন স্পিকারের অফিস কি দলত্যাগীকে উল্টে সাহায্য করছে। এটা বুঝিয়ে দিল যে কাজটা স্পিকারের সেটা উনি করতে পারেননি বলে কোর্টকে আজকে এই রায় দিতে হলো। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি এবং স্পিকারের অফিস যেন বোঝে যে খুশি মতন চলা অ্যালাউড হবে না। কাটোয়ার ছবি দেখাবো, সেখানে বিএলও তো একেবারে কেঁদে ভাসালেন আর চাপ নিতে পারছেন না। ৭৯ নম্বর বুথে বিএলও কাঁদছেন। অসুবিধা হলে বিষয়টি দেখা হবে জানিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক। আমাদের হাতে ওনারা 4 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, কিন্তু বিভিন্নভাবে সময়টা অনেক সময় কমে আসছে। ওনারা বলছেন এত তারিখের মধ্যে করতে হবে, আবার
বলছেন যে আরও তাড়াতাড়ি করুন। আমাদের আবেদন যে ওনারা যেন একটা আমাদের ডেটা এন্ট্রি অপারেটর ওই কাজটা যেন ওনারা করে দেন। আমরা ফর্ম যেমন ডিস্ট্রিবিউট করেছি, কালেক্টও করে দেবো, সমস্ত কিছু করব। আমরা দাবি করলাম যে আমাদের ওই কাজটা থেকে অব্যাহতি দেওয়া হোক, ডিজিটাইজেশন কাজটা। অসুস্থ হওয়া সত্ত্বেও আমরা রিলিফ পাইনি, ফর্ম বিলি করেছি। এবার কাটোয়াতে কার্তিক পুজো, সেই ফর্মগুলো কালেক্ট করতে হবে। আমার পার্টে 1093 ভোটার, সেইগুলো একটা একটা করে ফর্ম এন্ট্রি করতে হবে বিএলও অ্যাপে। সেটা সেই পর্যাপ্ত সময় আমাদের কাছে নেই। তাহলে কাজটা আমরা কি করে করব? বাড়িতে নেটওয়ার্ক ভালো না, আমাদের একটা করে ডিও সাপোর্ট দেওয়া হোক, তাতে আমরা ফর্মটা কষ্ট করে কালেক্ট করে এনে যাতে তার কাছে দিতে পারি, সে আমাদের ফর্মগুলো এন্ট্রি করে দেয় প্রত্যেকটা ইলেক্টরের নির্ভুলভাবে। ডাটা এন্ট্রি অপারেটর, এবং আমরা সেই কাজে দক্ষও নই, ডাটা এন্ট্রি কাজে। তাহলে আমরা কি করে আমরা ফর্ম কালেক্ট করে তারপরে আমরা কি করে এন্ট্রি করব? আমি নিজেই অসুস্থ, মেডিকেল সাপোর্টে আছি। অনেকে শারীরিক অসুস্থতার কথা বলেছেন, তাদেরকে আমরাও বলেছি আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুন। আমরা এই আবেদনটা মহকুমা হসপিটালে পাঠাবো। মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যিই শারীরিকভাবে অসুস্থ বা তাদের যে শারীরিক অসুস্থতাটা রয়েছে তারা এই কাজটা করার জন্য সেটা সম্ভব নয় ওই শারীরিক অসুস্থতা নিয়ে, তো মহকুমা হসপিটালের মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো, তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম কাজ করব। প্রচুর কাজের চাপ, এই অভিযোগ তুলে এবার বিক্ষোভ বিএলওদের। দুটো জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, একদিকে মেদিনীপুর, অপরদিকে করিমপুর। দুদিকে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক একই রকমের ছবি উঠে আসছে। এনুমারেশন ফর্মের যে ডেটা এন্ট্রি, সেই ডেটা এন্ট্রির দায়িত্ব থেকে অব্যাহতি দাবি। মেদিনীপুরে বিডিও অফিসে বিক্ষোভ বিএলওদের, কমিশনকে জানানো হবে। বিএলওদের কথা জানিয়েছেন বিডিও, আর একই অভিযোগ ঠিক আপনাদের সামনে দেখুন। দুটো ছবি তুলে ধরছি, একটা মেদিনীপুরের ছবি, অপরটি করিমপুরের ছবি। একই অভিযোগ তাদের যে অত্যাধিক কাজের চাপ, তাই ভোটারদের যে ডেটা আপলোড করতে হবে সেই দায়িত্ব থেকে তারা অব্যাহতি চাইছে। মেদিনীপুর এবং করিমপুর দু জায়গার একই ছবি, বিক্ষোভে বিএলওরা। আমরা মানুষ, আমরা মানুষ, আমরা ফর্ম কালেক্ট ডাটা এন্ট্রি করব না, আপলোড করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা ফর্ম কালেক্ট করব, এসে জমা করব। আর ফোন নাম্বারটা সবথেকে হচ্ছে, ফোন নাম্বারটা পাবলিক হয়ে গেল। আমাদের জন্য একটা স্পেশাল ফোন নাম্বার করে দিতে পারতেন। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমরা ডাটা এন্ট্রি আমরা করতে পারবো না, আপনারা ডাটা এন্ট্রি জন্য লোক রাখুন। প্রয়োজনে আমরা দেশের জন্য এই ফর্ম দেওয়া এবং ফর্ম তোলা, আমাদের যে রেনুমারেশন দেওয়া হবে সেই রেনুমারেশনে আমাদেরকে না দিয়ে অন্য লোক রেখে ডাটা এন্ট্রিটা করা হোক। অভিযোগ করেছেন, জানিয়েছেন ওনাদের যা যা অসুবিধা আছে সেটা আমরা রেসপেক্টিভ ইআরও ম্যাডাম স্যার যারা আছেন ওনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে এটার কোনো সুরাহা করা যায়। পার্সোনাল নাম্বার পাবলিসিটি হয়ে যাচ্ছে, কেন কি এটা হয়তো পাবলিকলি অ্যাভেলেবেল আছে। তো আপনারা জানেন যে বিএলও নাম্বার তো এখন সাইটে পাওয়া যায়, তো ওখান থেকে অ্যাক্সেস করতে পারছে, এটাই হবে। আমাদেরও নাম্বার তো পাবলিকলি আছে, যেটা অফিসিয়াল নাম্বার। এই বিক্ষোভটাকে সমর্থন করি, কারণ আমরা মনে করি যে এই কাজটা অত্যন্ত অমানবিক হচ্ছে এবং বিএলওদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আর কি। তো নির্বাচন কমিশনের এটা সতর্ক হওয়া উচিত এবং তাদের উচিত আরও যাতে করে সময়টা বাড়ানো যায়, কারণ 4ঠা ডিসেম্বরের মধ্যে এই কাজ করা সম্ভব নয়। দেখুন, বিয়েদের কথা তো বললাম, এবার একটু ভোটারদের কথা বলি। বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে, সদ্য শ্বশুর বাড়িতে এসেছেন, তাদেরকে অভয় বাণী দিচ্ছেন কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল। তিনি বলছেন যারা নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছেন তাদের ভয় নেই, 2002-এর তালিকায় তাদের বাবা মায়ের নাম থাকলে ব্যাস চিন্তার কোনো কারণ নেই। আমাদের লোকেরা আছে তো, তারা ভোটার লিস্টে ঠিক নাম তুলে দেবে। দলীয় সভা থেকে আশ্বাস অনুব্রত মণ্ডলের। পাশাপাশি এটাও জুড়ে দিয়েছেন যে মমতা অভিষেক আছেন, তাই এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেশের ব্যাপারে একবারই ভয় পাবেন না, বাধ্যার ক্ষমতা কারো নাই। যারা এখানকার বউ হয়ে এসছেন তার মা বাবাদের নাম 2002-এ আছে, নিশ্চয়ই সেটা খোঁজ করলে পেয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই, আমাদের লোকরা আছে, ভোটার লিস্টে ঠিক নাম উঠিয়ে দেবে। নববধূদের চিন্তা করার কেন কারণ থাকবে? এই বাংলাতে জন্মানো
যে কোনো নববধূ তাদের পিতা মাতার নাম যদি অন্য কোথাও 2002 ভোটার তালিকায় আসে, আসলে এসআইআর নিয়ে এরা কিছু পড়াশোনাই করেনি, কিছু জানেই না, তাই এ ধরনের কথাবার্তা বলছে, অযথা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। তবে একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ থেকে আগত নববধূদের ক্ষেত্রে একটি সমস্যা হবে। যদি জামাই ভাড়া নিয়ে শ্বশুরকে বাবা বানিয়ে নববধূ হয়েছে, তাদের একটু সমস্যা হবে। তাতে তৃণমূলের নবপত্রিকার মাধ্যমেও তাদেরকে ভোটার বানানো যাবে না। পশ্চিমবঙ্গে বসবাসকারী সনাতনী এবং ভারতীয় মুসলমান নববধূদের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কারণ নেই, বারবার নির্বাচন কমিশন সেটাই বলেছে। বিএলওর উপস্থিতিতে কাউন্সিলরের জন্মদিন পালন নিয়ে বিতর্ক। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার জন্মদিন পালন হচ্ছে, কিন্তু সেখানে বিএলও উপস্থিত রয়েছেন। সুনন্দা সরকার কেক কাটছেন। বিএলও অর্পিতা দাসের উপস্থিতিতেই জন্মদিন পালন নিয়ে জোর বিতর্ক। দলের কর্মীদের বিএলও বানিয়ে দিলে আপনি এসআইআর এর যে কাজ, আসল চিহ্নিতকরণ করা, যারা মৃত, যারা ডুপ্লিকেট ভোটার, যারা অনুপ্রবেশকারী, সেই কাজটা বোধহয় সুবিধা হয়ে যাবে। সুবিধা হবে না, নাম কাটাবো। এই ধরনের ব্যক্তি যারা বিএলও হয়ে যারা পক্ষপাতিত্ব করছে, তাদের কিভাবে পানিশমেন্ট দিতে হয়, যেরকম 80 জন বিএলওর জেল হয়েছে বিহারে, সেরকম যেন পশ্চিমবঙ্গেও হয়। বিএলও হলে কি সে তার পারিবারিক ইভেন্টে যোগ দিতে পারবে না? বিএলও তার নিজের জায়গায় অফিসিয়াল কাজটা স্বচ্ছতার সাথে করছে কিনা, সেটি হচ্ছে আসল বিষয়। বহু বিএলও আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয়, একইভাবে অনেক বিএলও আছে যারা বিজেপি নেতাদের আত্মীয়। আত্মীয়র জন্মদিনে পালন করতে যেতে পারবেন না, কেক খাওয়াতে পারবেন না, কোথায় লেখা আছে? কারণ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এটা বলার কোনো অবকাশই থাকে না। এইগুলো আসলে তারাই এইসব সস্তা রাজনীতি করে, যাদের অ্যাকচুয়াল মাঠে ময়দানে রাজনীতির কোনো জায়গা থাকে না। তৃণমূলের শিক্ষক সমিতির জেলা সভাপতি তিনি কিনা বিএলও, মালদায় এমনই অভিযোগ সামনে আসে এবং এই অভিযোগ বিজেপির তরফে। জেলা শাসকের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। বিএলও আশিস মণ্ডলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হচ্ছে। দলীয় পদ পাওয়ার আগেই বিএলও হয়েছেন, এমনটা দাবি আশিসের। ডিএম ম্যাডামকে একটা অনুরোধ আমরা করব যে বিএলওদেরকে আপনি বুঝে নেন, কারণ ডিপার্টমেন্টাল বিষয় আছে। আর তৃণমূল কংগ্রেসকে আমরা বুঝে নেব, ভারতীয় জনতা পার্টি ওদেরকে ঠান্ডা কিভাবে করতে হয়, আমাদের ডান্ডা বিজেপির বুথ স্তরে রেডি আছে। এটা তাদের পক্ষেই বলা সম্ভব, কারণ তারা এগুলো করে। আমি দায়িত্বটা সরকারিভাবে আগস্ট মাসের 4 তারিখ পেয়েছি, কিন্তু আমি দলগতভাবে দায়িত্বটা পেয়েছি এই মাসের 8 তারিখ। এবার আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছে এই মাসের 4 তারিখ। এবার এটা আমি জেলা প্রশাসনকে জানিয়েছি, জেলা প্রশাসন যেটা ভালো মনে করবে সেটা দেখবে। রাত পোহালেই বিহার বিধানসভার রেজাল্ট আউট হতে চলেছে। 243 আসনের যে ম্যাজিক ফিগার, সেখানে হচ্ছে 122টি আসন। টানা 2 দশক ধরে এই মসনদ হয়ে রয়েছেন, মানে মসনদ আঁকড়ে রয়েছেন নীতিশ কুমার। কিন্তু এবার কি হবে, কারণ এসআইআর এর পর প্রথম ইলেকশন, আর সেদিকেই নজর রয়েছে গোটা দেশের। পাটনা থেকে আমার সহকর্মী মধুকল্পিতা রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, এসআইআর এর পর প্রথম ইলেকশন, খুব স্বাভাবিকভাবে গোটা দেশের নজর রয়েছে এই বিহারের রেজাল্ট আউটের দিকে। 2 দশক পর বিহারের ছবিটা কি পাল্টাতে চলেছে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে 2 দশক পর বিহারের ছবিটা বদলাবে সম্প্রীতি, নাকি বিহারে যেমন ছিল ঠিক তেমনই থাকবে? দেখো, একটা কথা বলি যে এই মুহূর্তে কিন্তু বিহারের আবহাওয়া অর্থাৎ তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী, কিন্তু রাজনীতির যে তাপমাত্রা সেটা ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে। কেননা হাতে গোনা আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরে বিহারের মসনদে কে বসবে সেটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। বিহারের মানুষ ঠিক কোন দিকে রায় দিয়েছে সেটা স্পষ্ট হয়ে যাবে, এবং সেটা বোঝার জন্য এই মুহূর্তে আমি পাটনাতে, সেখানে বিজেপির যে পার্টি অফিস তার ঠিক একেবারে সামনে রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে যারা শীর্ষস্থানীয়, অর্থাৎ এখানকার যারা শীর্ষস্থানীয় বিজেপির নেতা নেত্রীরা রয়েছেন, তারা কিন্তু দফায় দফায় এখানে আসছেন, এবং যেমনটা জানতে পারছি এখানে বৈঠক চলছে, এবং এই মুহূর্তে এই জায়গাটা তৎপরতা একেবারে তুঙ্গে রয়েছে। এবং সব থেকে বড় বিষয় সম্প্রীতি, তুমি যেটা বলছিলে যে এসআইআর আবহে বিহারে প্রথম ভোট, এবং প্রথম ভোটের পর ফলাফল, সুতরাং এই ফলাফলের দিকে শুধুমাত্র যে বিহারবাসীর নজর রয়েছে তা কিন্তু একেবারেই নয়, পুরো দেশবাসীর, বিশেষ করে একেবারে মধুকল্পিতার নজর থাকবে আমাদেরও। আপাতত তোমাকে ধন্যবাদ।